I, Donald John Trump, do solemnly swear I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute the office of President of the United States the office of President of the United States. হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় ইনিংস শুরু। শপথের পর ভাষণে বললেন যুক্তরাষ্ট্রের সোনালী দিনের শুরু। The golden age of America begins right now. পাল্টে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক, মানসিকতাও বদলানোর আশা। সীমান্তে সাউন্ড গ্রেনেড ব্যবহারে অনুমতি পেল বিজিবি। মেডিকেল ভর্তি পরীক্ষার কোটা বাতিলের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ। অবশেষে কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে দ্রুত নির্বাচন চায় বিএনপি। দল পুনর্গঠন হলেই দেশ গঠন সম্ভব বললেন তারেক রহমান। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। জুলাই অভ্যুত্থানে ভোটের অধিকার ফিরে এসেছে, মন্তব্য সিইসির। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু। আবু সাইদ হত্যার তদন্তে রংপুরের ট্রাইব্যুনাল। অভিযুক্ত হলে শেখ হাসিনাও ছাড় পাবেন না। জুলাই গণহত্যায় ৩ জন কারাগারে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া লিটনের ব্যাটে আবারও ঝড়। সিলেটকে ৬ রানে হারালো ঢাকা। ঘরের মাঠে চিটাগং কিংসের জয়। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। হোয়াইট হাউসে শুরু হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ইনিংস। সোমবার ক্যাপিটল হিলে শপথ নিয়ে বীরের বেশে ফিরলেন মার্কিন মসনদে। শপথের পর দেয়া ভাষণে তিনি বলেন, এই মুহূর্ত থেকে যুক্তরাষ্ট্রের সোনালী দিন শুরু হলো। তাকে অকুণ্ঠ সমর্থন দেয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান ৭৮ বছর বয়সী ট্রাম্প। The Honorable Donald John Trump. রীতি ভাঙায় যা রীতি, সেই ডোনাল্ড ট্রাম্প এবার শপথ নিলেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে। রীতি ভাঙার ট্রাম্পীয় রীতিতে যেন এবার সায় দিল প্রকৃতিও। তীব্র শীতের কারণে উন্মুক্ত মঞ্চনয় অভিষেক হল ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে। শপথ অনুষ্ঠানের সরাসরি সাক্ষী হলেন মাত্র ৬০০ মানুষ। অতিথির তালিকাতেও চমক। যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে কোনো দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর রেয়াজ না থাকলেও ডাক পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অতিথির আসনে ছিলেন আর্জেন্টিনা ও ইতালি সহ কয়েকটি দেশের শীর্ষ নেতারা। সেই দিক দিয়েও বিরল এই অভিষেক। প্রথমে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি জন কাভানা। এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করান। শপথের পর অভিষেক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের মূলনীতি, মূল্যবোধ এবং অগ্রাধিকারগুলো তুলে ধরেন। The golden age of America begins right now. এই মুহূর্ত থেকে আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে। মার্কিনীরা এখন থেকে তাদের সম্পদ, তাদের গণতন্ত্র এবং তাদের স্বাধীনতা রক্ষার পর্যাপ্ত সুযোগ পাবেন। মার্কিন গণতন্ত্রের প্রায় ২৫০ বছরের ইতিহাসে গ্রোভার ক্লিভল্যান্ডের পর ৭৮ বছর বয়সী ট্রাম্প দ্বিতীয় ব্যক্তি যিনি প্রথম মেয়াদের পর পরাজিত হয়ে ৪ বছর পর ফের জয়ী হয়ে যুক্তরাষ্ট্র শাসনের ভার নিলেন। আসমাতুলি, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, ট্রাম্পের শপথ অনুষ্ঠান নিয়ে আরো জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান।
আরিফ, ট্রাম্পের শপথের পর তিনি যে ভাষণ দিলেন সেখানে প্রবাসীদের সম্পর্কে কি ইঙ্গিত পেলেন? প্রবাসীদের সম্পর্কে ইঙ্গিত পাওয়ার থেকে যে বিষয়টি সবচেয়ে বেশি এখানে আলোচনা হচ্ছে যে আসলে নতুন চমক কি কি থাকছে, অর্থাৎ যারা এখানে অভিবাসী হিসেবে এরই মধ্যে বসবাস করছে কিংবা এদেশের অর্থনীতিতে আপনি জানেন যে বাংলাদেশি যারা প্রবাসী তাদেরও কিন্তু বড় ধরনের কন্ট্রিবিউট রয়েছে। তো এখন যে সবচেয়ে বড় যে বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের ভাষণ, আপনাদের মতো আমরাও সবাই যারা গণমাধ্যম কর্মী এবং প্রবাসী নিজ নিজ বাসা থেকে সেটা দেখেছি। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে অবশ্যই সামনের দিনগুলোতে উনি যেহেতু স্বর্ণালী যুগের কথা বলেছেন, তো অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, অভিবাসন ইস্যুতে হোক কিংবা যে কোনো ইস্যুতে হোক। তবে একটি বিষয় চিন্তার কারণ হচ্ছে যে আসলে যারা অবৈধ অভিবাসী তাদের ব্যাপারে আসলে কতটুকু কঠোর হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে অনেক কিছুতেই কিন্তু এক ধরনের ইঙ্গিত আছে যে উনি অনেক বেশি কঠোর হবেন। আপনি জানেন রুবা, যারা এখানে অবৈধ অভিবাসী হিসাবে বসবাস করছে তারাও কিন্তু এদেশের অনেক ধরনের জব থাকে, যারা মূল আমেরিকানরা সে জবগুলোতে সেভাবে অংশগ্রহণ করতে পারে না। এই অবৈধ অভিবাসীদের মাধ্যমে কিন্তু সে কোটাটা ফিল আপ হয়। তো এখন সেটাই দেখার বিষয়। তো এরই মধ্যে জ্যাকসন হাইটস, জামাইকা সহ বিভিন্ন জায়গায় যারা প্রবাসী বাংলাদেশিদের যে ভিড় লক্ষ্য করা গেছে, এবং সেই ভিড়ের মধ্যে কিন্তু অনেক অবৈধ অভিবাসী বাংলাদেশিও রয়েছে। আমি লাস্ট 2-3 দিন ধরে লক্ষ্য করেছি সেগুলোতে কিন্তু আগের মতো ভিড় লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ এক ধরনের কিন্তু আতঙ্ক, চাপা আতঙ্ক কিন্তু রয়ে গেছে। তো নিউ ইয়র্কের আপনি জানেন যে একটু বৈরী আবহাওয়া রয়েছে, প্রচুর পরিমাণে স্নো পড়ছে, যার কারণেও এমনিতেও মানুষ বাসা থেকে এখন কম বের হচ্ছে। তো নির্বাচনী যে এরই মধ্যে যে শপথ গ্রহণের পর যে ঘোষণাগুলো আসলো, এখন সামনের দিনগুলোতে আসলে দেখার বিষয় যে কি হতে যাচ্ছে। রুবা। আরিফা, একটি বিষয় যে আমরা জানি তো যে ডোনাল্ড ট্রাম্প মানেই তো রীতি ভাঙার রীতি। তো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় এই ইনিংস কতটা সফল হবে বলে অভিবাসী বাংলাদেশিরা মনে করছেন, তাদের মতামত একটু জানাবেন। অভিবাসী বাংলাদেশিরা প্রথমেই যেটা মনে করছেন, এর আগে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন তখন কিন্তু যারা অভিবাসী বাংলাদেশি তারা কিন্তু সবসময় সবকিছুকে পজিটিভ ভাবে দেখেছেন। অর্থাৎ তারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল সেটা ব্যবসা করার ক্ষেত্রে কিংবা যে কোনো কিছুতে বাংলাদেশিদের অংশগ্রহণ করার ক্ষেত্রেও তারা কিন্তু এক ধরনের ফ্লেক্সিবিলিটি, এক ধরনের সুশাসন, এক ধরনের পজিটিভনেস তারা লক্ষ্য করেছিল। তো সত্যিকার অর্থে এর আগে জো বাইডেন যখন যে ক্ষমতার যে বিষয়গুলো, অর্থাৎ এর আগে যে সরকারের যে ক্ষমতায় ছিল, তো সেখানে কিন্তু মুসলিম বিশ্ব থেকে শুরু করে এখানে বিভিন্ন অভিবাসীদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ ছিল, যে আন্তর্জাতিক রীতি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে যে পদক্ষেপগুলো তারা নিচ্ছিল সেই বিষয়ে কিন্তু এক ধরনের সন্তুষ্টি ছিল না। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প আসার পরে সবচেয়ে বড় ধরনের যে পরিবর্তনটি হবে বলে অভিবাসী বাংলাদেশিরা, প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, সেটা হচ্ছে ব্যবসা সহ বিভিন্ন ক্ষেত্রে উনি এমন কিছু স্টেপ নেবেন, সেটা ঋণ নেওয়া ক্ষেত্রে থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে যেন যে কোনো বাংলাদেশি প্রবাসী হোক বা পৃথিবীর যে কোনো দেশে যারা এখানে স্থায়ীভাবে বসবাস করছেন কিংবা যারা অরিজিনাল আমেরিকান, তাদের জীবনে যেন বড় ধরনের পরিবর্তন ঘটে এবং স্বর্ণালী যুগের যে উনি সূচনার কথা বলেছেন সেটা উনি বাস্তবায়ন করবে বলে মনে করছে এখানকার অভিবাসীরা। আরিফ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনাকে ধন্যবাদ। দায়িত্ব নিয়েই 200 আদেশে সই, অভিবাসী ঠেকাতেও কঠোর ডোনাল্ড ট্রাম্প। এমনকি বাইডেন প্রশাসনের বাস্তবায়ন করা বিভিন্ন নীতিমালা পাল্টানোর হুঁশিয়ারিও দিয়েছেন। বিশ্লেষকেরা বলছেন কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন হবে ট্রাম্পের বড় চ্যালেঞ্জ। এমনকি তার এই ফেরা বৈশ্বিক রাজনীতি ও নীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলেও মত বিশ্লেষকদের। যুদ্ধ নয়, বিশ্ববাসীর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেবেন এমন প্রশ্ন যখন সবার মনে, ঠিক এমন সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিলেন তিনি যুদ্ধ থামাবেন, তার পক্ষে যারা থাকবেন তার প্রতি সহায়তার হাত বাড়াবেন। We will be the envy of every nation and we will not allow ourselves to be taken advantage of any longer. ট্রাম্প ঘোষণা দিয়েছেন আমেরিকা হবে তার প্রথম মূলনীতি, আর তা বাস্তবায়ন এরই মধ্যে শুরু করে দিয়েছেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সীমান্ত
নিরাপত্তা, জ্বালানি, আমেরিকান পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় কমানো এবং ফেডারেল সরকারের কার্যপদ্ধতির উপর ফোকাস করে প্রায় 200টির বেশি নির্বাহী আদেশে স্বাক্ষর করে নজির সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা নিয়ে প্রথম দিন থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গণবিতাড়ন কর্মসূচি কার্যত শুরু করে দিয়েছেন ট্রাম্প। এমনকি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের বিধান বন্ধ হচ্ছে। যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন নিশ্চিত করতে ট্রাম্পকে পোহাতে হবে বড় চ্যালেঞ্জ। এদিকে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বড় বাধা হতে পারে ইরানকে মোকাবেলা করা। এছাড়া চীনের সাথে বাণিজ্য যুদ্ধ, পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরও বিশ্বের জন্য বড় বোঝা হতে পারে। বিশ্লেষকরা বলছেন, কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। বিশ্লেষকরা এও মনে করছেন, ট্রাম্পের এজেন্ডা মার্কিন পররাষ্ট্রনীতির খুঁটিনাটি তো পরিবর্তন করবেই, পাশাপাশি পাল্টাতে পারে ভূ রাজনীতির নানা সমীকরণ। মাসুদ রানা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার মধ্য দিয়ে শেষ হলো জো বাইডেন যুগের। সমাপ্তি ঘটল ডেমোক্র্যাটদের যুদ্ধবাজ তকমা পাওয়া একটি শাসন আমলের। তবে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষা এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ইস্যুতে ট্রাম্পের মতো প্রতিহিংসাকে প্রশ্রয় দেননি বাইডেন। দীর্ঘ রাজনৈতিক জীবন জো বাইডেনের। বেশিরভাগ সময়ই যুদ্ধ এবং সংঘাতের পক্ষেই অবস্থান নিয়েছেন তিনি। গেল 4 বছরের শাসনামলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতোই পেয়েছেন যুদ্ধবাজ তকমা। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধে জড়িয়েছেন, তাইওয়ানকে অস্ত্র দিয়ে উস্কে দিয়েছেন সংঘাত। আবার 4 বছরের শাসনামলে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধেও অব্যাহতভাবে ইন্ধন দিয়েছেন। হামাস, হিজবুল্লাহ, হুথিদের মতো গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন দাবি করে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনকে দিয়ে গেছেন ঢালাও সমর্থন। যদিও বিদায়বেলায় গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে নিজের কৃতিত্ব দাবি করেন এই ডেমোক্র্যাট। 2021 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর কিছু ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন বাইডেন। 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্পের পরাজয় অস্বীকার করে দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালান তার বিক্ষুব্ধ সমর্থকেরা। এতে রাজনৈতিক অস্থিরতায় পড়ে শক্তিশালী গণতন্ত্রের দেশ যুক্তরাষ্ট্র। একই সময় করোনা মহামারীর কারণে মার্কিন অর্থনীতি ভেঙে পড়েছিল। ফলে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতির লাগাম ধরে রাখতে ব্যর্থ হয় তার প্রশাসন। এতে কঠিন মাশুল গুনতে হয় তার দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে। এবারে নির্বাচনে মার্কিনেরা অর্থনীতিকেই সবচেয়ে বেশি বিবেচনায় নিয়েছেন, যার জেরেই সহজ জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধের তকমা পেলেও দেশের গণতন্ত্র রক্ষায় বাইডেনের কর্মকাণ্ড প্রশংসা কুড়িয়েছে। ট্রাম্পের মতো তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে নতুন প্রেসিডেন্টের শপথ বর্জন করেননি। পিছু হটেননি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে মার্কিন সব নীতি অনুসরণেও। এখানেই শেষ নয়, অভিবাসীদের সুরক্ষায় জো বাইডেন ছিলেন বেশ এগিয়ে। বিদায়ের আগেও 9 লাখের বেশি অভিবাসীর সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে তার প্রশাসন। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে বিপাকে পড়বেন দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীরা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম দিন থেকে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশ জুড়ে গণহারে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করবে অভিবাসন কর্তৃপক্ষ, এমন ইঙ্গিতও দিচ্ছে তার প্রশাসন। এমন অবস্থায় উদ্বেগে রয়েছে দেশটির অবৈধ অভিবাসীরা। নির্বাচনী প্রচারণার সময় থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসীদের বিরুদ্ধে সরব ছিলেন ট্রাম্প। তার প্রচারণায় লাখ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এমনকি ট্রাম্পের সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতিগুলির একটি ছিল অভিবাসী সমস্যার সমাধান। নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেছিলেন, ক্ষমতা গ্রহণের দিনই দেশের ইতিহাসের সবচেয়ে বড় অবৈধ অভিবাসী বিদায় অভিযান পরিচালনা করবেন তিনি।
ট্রাম্প তার নতুন মেয়াদের প্রথম দিন থেকে যেসব কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে গণবিতরণের কর্মসূচি রয়েছে। সোমবার হোয়াইট হাউসের পালাবদলের পরদিন থেকেই শিকাগোতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমন অবস্থায় অভিবাসীদের মাঝে বাড়ছে উদ্বেগ। সত্যি আমরা ভয়ে রয়েছি, এটি কখন শুরু করবে। ট্রাম্প যে এটি করবে আমরা জানতাম, তবে আমাদের এক থাকতে হবে, আমাদের হাতিয়ার ঐক্য। এদিকে মানবিক বিবেচনায় অনেকে আবেদনের জন্য ভিড় করছেন, যাদের বেশিরভাগ ট্রাম্পের এমন পদক্ষেপে হতাশা প্রকাশ করেছেন। ট্রাম্প যদি এই পদক্ষেপ বন্ধ করেন তবে তাকেই এর সমাধানের পথ বের করতে হবে, কারণ আমাদের কোথাও যাওয়ার স্থান নাই। এদিকে ট্রাম্পের অভিষেকের আগে বিদেশি শিক্ষার্থী এবং কর্মীদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরে আসার পরামর্শ দিয়েছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। মাসুদ রানা, নিউজ 24। মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ একসাথে কাজ করবে। উন্নয়ন ও সন্ত্রাসবাদ প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতের পরে কথা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জুলাই গণ আন্দোলনের ঘোষণাপত্র এবং আগামী নির্বাচন নিয়েও মার্কিন প্রতিনিধির সঙ্গে কথা বলেন অধ্যাপক ইউনূস। আগামী ফেব্রুয়ারির মধ্যেই জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাত 1টায় জেনেভার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। আগামী 23 জানুয়ারি মূল সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা। এছাড়াও এই সফরে প্রধান উপদেষ্টা কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের চ্যান্সেলর, বেলজিয়ামের রাজা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী রয়েছেন। এই 4 জন সরকার ও রাষ্ট্রপ্রধান ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আত্মবিশ্বাসী করতে প্রধান উপদেষ্টার এই সফর সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। 4 দিনের সফর শেষে 25 জানুয়ারি প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন। দর্শক, সুইজারল্যান্ডে শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। সেখানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়োজনের বিস্তারিত জানাতে ডেভস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। মারুফা, আজ তো সম্মেলনের উদ্বোধন হয়েছে, প্রধান উপদেষ্টার কর্মসূচিগুলো কি ছিল সে বিষয়ে একটু জানাবেন। আগামীকালকেই ডক্টর ইউনূস এখানে পৌঁছানোর কথা রয়েছে। আজকে রাত 1টার ফ্লাইটে তিনি রওনা দেবেন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। তবে এবারের এই সম্মেলনের সবচেয়ে বিশেষত্ব বা চমক বাংলাদেশের জন্য সেটি হচ্ছে বাংলাদেশ নিয়ে একটি আলাদা সংলাপ এবারের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে হবে এবং সেই সাথে বিশ্বের বিভিন্ন দেশের যারা রাষ্ট্রপ্রধান রয়েছেন এবং বিশ্বের সবচেয়ে বড় বড় যারা বিনিয়োগকারীরা রয়েছেন এবং অর্থনীতির যারা নেতা রয়েছেন তারা সকলেই এই সম্মেলনে উপস্থিত হবেন এবং এখান থেকে বৈশ্বিক অর্থনীতির রাজনীতি সংক্রান্ত বেশ কিছু সমস্যার সমাধান বলেন কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা বলেন, এই দরবারে আসলে এই বিশ্ব নেতাদের এই সম্মেলনের মধ্য দিয়ে হবে আগামী 1 বছরের বা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেই পরিকল্পনা। এখানে বাংলাদেশের দিক থেকে প্রধান উপদেষ্টার দিক থেকে যেই চেষ্টাটি থাকবে বলে আমরা জানতে পেরেছি, যেই সাইডলাইন মিটিংগুলো হবে বিশ্ব নেতাদের সাথে, বিশেষ করে বাংলাদেশ বিষয়ক সংলাপ সহ, সেখানে বাংলাদেশের বিনিয়োগের জন্য আসলে জোর দেওয়া হবে, বাংলাদেশের বিনিয়োগের জন্য প্রস্তাব দেওয়া হবে এবং বেশ কিছু ইতিবাচক খবর আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে, যেটি আসলে সাইডলাইন এই সংলাপগুলোর পরে, এই বৈঠকগুলোর পরে আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে জানতে পারবো প্রধান উপদেষ্টা প্রেস রিলিজের মাধ্যমে কিংবা তার বক্তব্যের মধ্যে
বাংলাদেশের ঝুড়িতে আসলে কি কি আমাদের জন্য নিয়ে যেতে পারেন সেটি আসলে এখন দেখার বিষয়। আর এবারের থিম কিন্তু মূলত বৈশ্বিক জ্ঞানকে কাজে লাগিয়ে আগামী বিশ্ব গড়ে তোলা এবং সেটার সঙ্গে প্রযুক্তিকে তারা এবং বুদ্ধিমত্তাকে তারা জোর দিয়েছে এবং সেই সাথে নারী উদ্যোক্তাদের বিষয়গুলো রয়েছে এবং উন্নত বিশ্বের পাশাপাশি যারা উন্নয়নশীল দেশ রয়েছে তাদের জন্য আলাদা আলাদা সংলাপ রয়েছে। তো বিশেষ করে বেশ কয়েকটি সেশন রয়েছে যেখানে আমাদের মতো উন্নয়নশীল দেশ নিয়ে বেশ কিছু প্রস্তাব বা বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে। তো সেক্ষেত্রে এখানে ফিনল্যান্ড, জার্মানি এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক রয়েছে প্রধান উপদেষ্টা। সেই বৈঠকগুলোর মধ্য দিয়ে ইউরোপ কেন্দ্রিক আমাদের যে প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য সুসংবাদ থাকতে পারে বা কর্মসংস্থানের জায়গাগুলো নিয়ে আমাদের দ্বার উন্মুক্ত হতে পারে বিশ্ব দরবারে এবং সেই সাথে বিনিয়োগের কি কি সম্ভাবনার দুয়ার খুলছে সেটি কিন্তু এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই 21 থেকে 25 তারিখে প্রধান উপদেষ্টার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর মধ্য দিয়ে আসলে আমরা জানতে পারবো। তো রূপা, মোটামুটি এই ছিল আমার কাছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নিয়ে সর্বশেষ তথ্য। মারুফা, আপনাকে ধন্যবাদ। পাল্টে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের পোশাক হবে জলপাই আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি। পুলিশের রাজনৈতিক ব্যবহার নিয়ে প্রশ্ন ছিল অনেক আগে থেকেই। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচার গুলি এই বাহিনীকে সরকারের পেটোয়া বাহিনীতে রূপান্তর করে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর ক্ষুব্ধ মানুষের হামলার শিকার হয় দেশের বেশিরভাগ থানা। দেখা দেয় চরম আস্থাহীনতা, ভেঙে পড়ে পুলিশের মনোবল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দাবি ওঠে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা এই বাহিনী ঢেলে সাজানোর। গঠন করা হয় পুলিশ সংস্কার কমিশন। এই কমিশনের প্রতিবেদন জমার পর আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সিদ্ধান্ত এলো এই বাহিনীর পোশাকের রং পরিবর্তনের। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কেমন হতে পারে পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক তারও নমুনা দেখানো হয় এই বৈঠকে। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে। আমরা পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। কেন পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত তারও ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন হইতে হবে। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতার লক্ষ্যে আইন শৃঙ্খলার বৈঠকের পর ফায়ার ফাইটিং অনুশীলন হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শাহজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সীমান্তে এখন থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করতে পারবে বিজিবি। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান অনুপ্রবেশ ঠেকাতে আরও শক্তিশালী হবে বিজিবি। এর আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ সাউন্ড গ্রেনেড ছুড়লেও বিজিবি পাল্টা ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ ছিল বাসিন্দারা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে আরও জানাচ্ছেন জুবের সানি। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে উত্তেজনা দেখা দেয়। সবশেষ শনিবার সকালে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ এবং ভারতীয় সীমান্তবর্তী মানুষ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। আম গাছ কেটে নষ্ট করে তারা। খবর পেয়ে বিজিবি জওয়ান ও কিরণগঞ্জের স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। আহত হন অন্তত 5 বাংলাদেশি কৃষক। তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়, কিন্তু বিজিবি এগুলো ব্যবহার করেনি। তোমার ভুট্টা লেগে গেছে, গাছ কেটেছে, আমের গাছ কেটেছে, বরের গাছ কেটেছে। বিএসএফ নিজে গ্যাস মারছে, তারা পাথর মারতাছে, তারা ককটেল মারতাছে, বোমা মারতাছে, তারপরে 3 নিয়ে আমাদেরকে মেরেছে। ওরা আগে চলে আসছে, পাবলিক পাশে আসছে, আমাদের দাগাইতে তো দিচ্ছে না। আমরা এটা সুস্থ বিচার চাই। আমাদের বাংলাদেশে আইসা কেমন হামলা করছে।
অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল কেনা এবং ব্যবহারের অনুমতি পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে সবসময় প্রাণঘাতী অস্ত্র দেওয়া ছিল, তবে বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নেই। যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি প্রয়োগ করার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, বড় ধরনের কোনো সমস্যা নেই। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের কাছে সাউন্ড গ্রেনেড আছে, এটিকে খারাপভাবে নেয়ার সুযোগ নেই। জুবায়ের সানি, নিউজ 24, চাঁপাইনবাবগঞ্জ। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality with world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true. স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। কোটা বাতিল করে পুনরায় মেডিকেল পরীক্ষার ফল প্রকাশের দাবিতে আজও শহীদ মিনারে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবির সাথে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছেন, কোটার কারণে অনেক অযোগ্য মেডিকেলে ভর্তির সুযোগ নিয়ে বঞ্চিত করছেন মেধাবীদের। দাবি মানতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে শহীদ মিনার ছাড়েন আন্দোলনকারীরা। জুলাই বিপ্লবের 6 মাস পরেও রাজপথে উঠেছে কোটা বাতিলের দাবি। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর গেল দুদিন ধরেই শিক্ষার্থীদের আন্দোলনে উঠেছে কোটা বাতিলের দাবি। দাবির পক্ষে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, জুলাই বিপ্লবের পরও মেডিকেল ভর্তি পরীক্ষায় বৈষম্য দূর হয়নি। দাবি করেন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ব্যবস্থারও পরিবর্তন আনতে হবে। ভর্তি পরীক্ষা কাটমার্ক ছিল প্রায় 73.5-এর আরেকটু উপরে, বাট আমাদের দেখলাম যে 37 সামথিং পেও একটা ছেলে মেডিকেল চান্স পেয়ে গিয়েছে। ওই অপশনটা থাকার কারণে স্টুডেন্টরা কোটাধারী হয়েছে, কোটাধারী স্টুডেন্টরা সেই কোটাটা ইউজ করতে পারছে। কিন্তু আমরা তো চাইছিলাম কোটা সংস্কার, কোটা মুক্ত মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা চাই, যেখানে কোটা দিয়ে নয় মানুষকে মেধা দিয়ে যাচাই করা হবে। এদিকে মেডিকেল শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভর্তি পরীক্ষায় যে অযৌক্তিক কোটা সমূহ আছে সেগুলো বাতিল করতে হবে, তা না হলে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কিন্তু রাস্তায় নেমে পড়বে। ফলাফলে কোনো ত্রুটি থাকলে তা 3 দিনের মধ্যে সংশোধন করা হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন এই তথ্য জানান। বলেন, 21 জানুয়ারির মধ্যে কোটার সনদ পাঠাতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে। যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে 29 জানুয়ারির মধ্যে। এতে তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে ভর্তি বাতিল করা হবে। মুক্তিযোদ্ধা কোটায় যারা 193 জন ইয়ে হয়েছে, এটা প্রথমে সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র সন্তানদের আবেদন করার জন্য।
এবং রাষ্ট্রের যে বিরাজিত আইন এবং যে আদালতের নির্দেশনা সেটার আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় এই এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোটার বিষয়টা সিদ্ধান্ত নিয়েছে। অতএব এই কোটার তাদের সন্তান যে 193 তাদের এই ইয়েটা মানে বলতেছে তারা যেটা স্থগিত করা হচ্ছে, ফলাফলটা স্থগিত করে এটা যাচাই বাছাই করা হবে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করবে বিএনপি, একথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশকে অনেক পেছনে নিয়ে গেছে। দেশ মেরামতে সৎ, পরিশ্রমী মেধাবীদের খুঁজে বের করার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সোমবার বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ শাসনামলে নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্বীকৃতি দিতে ও পুরনোদের উজ্জীবিত করতে দলের সদস্যপদ নবায়নের এই কার্যক্রম। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নবায়ন করেন নিজের প্রাথমিক সদস্যপদও। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দল পুনর্গঠন ছাড়া রাষ্ট্র মেরামত সম্ভব নয়। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আমরা। এ সময় দুর্বলতা কাটিয়ে সৎ, মেধাবী ও ত্যাগীদের যুক্ত করে এই কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন তারেক রহমান। যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে, আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে, দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। এবছর 41 লাখ সদস্য নবায়নের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বিএনপি। বন্ধ থাকছে নতুন সদস্য সংগ্রহ অভিযানও। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নির্বাচনের নামে আর কোনো প্রহসন চায় না ইসি। সবাইকে নিয়ে সুষ্ঠু ভোট করে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায় নির্বাচন কমিশন। সাভার উপজেলা পরিষদ কমপ্লেক্সে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। বেশিরভাগ রাজনৈতিক দলকে বাইরে রেখে গত 3টি জাতীয় নির্বাচন করা হয়েছে একতরফাভাবে। কেবল জাতীয় নির্বাচনই নয়, দলীয় প্রতীকে করা সব স্থানীয় নির্বাচনও হয়েছে আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে। বলা যায় 17 বছর ধরে নির্বাচনের নামে প্রহসন করেছে সরকার ও নির্বাচন কমিশন। সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, এবার ভোটের নামে কোনো নাটক করবে না ইসি। সবাই মিলে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর বর্তমান নির্বাচন কমিশন। অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি ফাইট করতে জানে, সুতরাং এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ভোটের অধিকারটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে আমাদের সাথে চাই আমরা। সিইসি ও নির্বাচন কমিশনারদের পাশাপাশি অংশ নেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও। নির্বাচন কমিশনাররা বলেন, এই কর্মযজ্ঞে সারা দেশে 65,000-এর বেশি কর্মী 6 মাস যাবত কাজ করবেন। নির্ভুল ভোটার তালিকা তৈরিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হবে। আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে আমরা আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসবো। তারপরে আমাদের একটা লং এক্সারসাইজ আছে, এগুলোকে সংযুক্ত করার। জুনের মাস মধ্যে আমরা আশা করছি এই প্রক্রিয়াটা সম্পন্ন করে ফেলতে পারবো। জনগণের শাসক নয়, জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম, আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টাই চলবে। এ সময় তরুণ প্রজন্মের বেশ কয়েকজনকে নিবন্ধিত করা হয় ভোটার তালিকায়। নতুন ভোটাররা জানান, আগামী নির্বাচনে ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে চান তারা। ভবিষ্যৎ সরকার নির্বাচনে এই নতুন ভোটার হওয়ার মাধ্যমে সরকার নির্বাচনে ভূমিকা রাখতে পারবো, ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। এর জন্য আনন্দিত এবং আশা করছি যে পরবর্তী নির্বাচনে আমি একজন যোগ্য
প্রতিনিধি নির্বাচন করতে পারবে। 5 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর ধারাবাহিকভাবে 6 মাসের মধ্যে শেষ হবে নির্বাচনের আগে অতি গুরুত্বপূর্ণ এই কর্মযজ্ঞ। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় নির্বাচনের ওপর থেকে আস্থা উঠেছে মানুষের, আর সেই আস্থা ফেরাতেই কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনের সেই যাত্রা শুরু হলো, যেখানে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে আগামীতে সরকার নির্বাচন করবে সাধারণ মানুষ। সজল দাস, নিউজ 24, সাভার। বিগত 15 বছরে ফ্যাসিবাদী সরকার পুরো জাতির ওপর যেভাবে তাণ্ডব চালিয়েছিল, একইভাবে গণমাধ্যমের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। জানান, স্বাধীনতার পরপরই যেভাবে গণমাধ্যমের উপর কালো ছায়া নেমে এসেছিল, একইভাবে গণমাধ্যমের উপর তাণ্ডব চলেছে গেল 15 বছরে। অত্যাচার নির্যাতন করা হয়েছে অসংখ্য সাংবাদিক, নেতা এবং গণমাধ্যম কর্মীদের। একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। কারণ রোগ যখন পুরানো হয়ে যায়, এটাকে ক্রনিক ডিসিজ বলা হয়। ক্রনিক ডিসিজ কিন্তু সহজে সারে না, কিন্তু সারে, সময় লাগে। তা আমরা আশা করবো যে এটা সারবে, এটা থাকবে না। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক অবস্থা ঠিক করার জন্য রাজনৈতিক সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রেস ক্লাবে বাংলাদেশ সংস্কার পার্টির প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জানান, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা নিয়ে দ্রুত সংস্কার করে নির্বাচনের তাগিদ দেন মান্না। দ্রুত একটি ভালো নির্বাচনের আশায় নাগরিক ঐক্যের সভাপতি। এখন বিতর্ক শুরু হয়েছে, আগে সংস্কার নাকি আগে বিপ্লব, কি বলে নির্বাচন। এগুলো তো একটা ফালতু বিতর্ক। আমি ভাই সিম্পল বুঝি, একটা ভালো ইলেকশন চাই এখন। কারণ আপনি তো দাম কমাতে পারবেন না, আপনি পুলিশ ঠিক করতে পারবেন না, ছিনতাই লুটপাট শুরু হয়ে গেছে না, কিছু করতে পারেননি তারা। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে পারেন নাই, কোনো জায়গায় পারছেন না, যখন তাড়াতাড়ি ভোট দিয়ে দেওয়া ভালো। সংঘাতের কারণে ঢাকা পড়ে গেছে পার্বত্য অঞ্চলের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পিছিয়ে পড়া এই অঞ্চলের মানুষের জন্য সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। সোমবার রাজধানীর এক হোটেলে ইউএসএআইডির নতুন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নতুন এই প্রকল্প জনগণকে চাকরির দক্ষতা, প্রশিক্ষণ ও অর্থনৈতিক সুযোগ করে দিবে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, টেকসই সমাধান নিশ্চিত করতে স্থানীয় জনগোষ্ঠীকে দক্ষ ও সমৃদ্ধ করে তুলতে হবে। And this project envisions local experts and local partners leading the way to find the solutions for the broad areas that have been mentioned in economic opportunity, in water and sanitation, in food security. This is proving extra difficult, super challenging for women in the hill tracts areas. So I'm sure that this project that talks about supply of water will have very positive impact on those who are left behind and those who are not covered by the government network. এবার অর্থ বাণিজ্য সংবাদ। বাণিজ্যিক সংগঠনগুলোর দাবির মুখে খেলাপিদের আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পুনর্তফসিলের পাশাপাশি সুদ মওকুফ সহ ঋণের মেয়াদ বাড়ানোর সুবিধা পাবেন উদ্যোক্তারা। এজন্য সরকারি বেসরকারি প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয়েছে কমিটি। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, এবার ঢালাওভাবে নয়, কেবল প্রকৃত ক্ষতিগ্রস্তরাই পাবেন এই সুযোগ। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, প্রভাবমুক্ত থেকে ঋণ পুনর্তফসিল করা গেলে ভালো ফল পাওয়া যাবে। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব ও রাজনৈতিক অনিশ্চয়তা, এমন নানা কারণে দীর্ঘদিন ধরেই খরা চলছে বিনিয়োগে। বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় ঋণ নিয়ে ফুলে পেঁপে উঠেছেন অনেকেই, যাদের বড় একটা অংশই ছিল ইচ্ছাকৃত খেলাপি। আবার রোশানলে পড়ে কেউ কেউ ঋণ খেলাপি হয়েছেন অনিচ্ছাকৃতভাবেই।
তবে ক্ষমতার পট পরিবর্তন হলে ব্যবসার পরিবেশ ও আস্থা নিয়ে তৈরি হয়েছে বহুবিধ চ্যালেঞ্জ। আছে উচ্চ ব্যাংক সুদের চাপও। এমন নানা কারণে খেলাপি ঋণ পুনঃতফসিলের দাবি ছিল বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের। এর প্রেক্ষিতে বিশেষ ছাড়ে পুনঃতফসিলের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে এবার ঢালাওভাবে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তদের সুবিধা দিতে চায় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা। স্বচ্ছতা নিশ্চিতে সব ধরনের প্রভাব থেকে মুক্ত থাকার কথাও জানিয়েছে কমিটি। কোনো রাজনৈতিকভাবে প্রভাবযুক্ত কোনো ঋণকে পুনঃতফসিলীকরণের সুবিধা এই সুপারিশ কমিটি করবে না। সুপারিশ কমিটি খুব নির্মোহভাবে পর্যালোচনা করবে এবং এটাই আমাদের প্রত্যাশা, কারণ এখানে সব প্রতিনিধি থাকছে, এখন বিজনেস কমিউনিটির প্রতিনিধি থাকছে, এখানে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকছে এবং অভিজ্ঞ ব্যাংকার থাকছে, কেন্দ্রীয় ব্যাংকও ইনভলভ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। যদিও আগে দেয়া বিশেষ সুবিধার অভিজ্ঞতা ভালো ছিল না, তাই প্রভাবমুক্ত থেকে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সুফল নিশ্চিত করার তাগিদ বিশ্লেষকদের। এটা ব্যাংক কাস্টমার ভিত্তিতেই হবে। আমরা সেটা যদি আমরা মনে করি কাস্টমারের জন্য এটা আসলে ভালো করলে ভালো, হয়তো সে জেনুইন ভাবে ইম্প্যাক্টেড হয়েছে, কোনো উইলফুল ডিফল্ট করছে না, তার হয়তো গ্যাস কানেকশন ছিল না বা মার্কেটে কোনো ইস্যু ছিল বা পড়ে গেছিলো বা কিছু একটা হয়েছে যার জন্য সে পেমেন্ট করতে পারছে। যদি গ্রাউন্ডটা জেনুইন হয় সেখানে ব্যাংক ক্যান টেক এ কল। ওভারঅল তো খেলাপি ঋণ কমানোর জন্য আপনি এটা করতেছেন, তাই না? এখন যারা নাকি ইচ্ছাকৃত খেলাপি তাদের জন্য এগুলো করে লাভ নেই, তাদের জন্য আপনি অন্য মেজার্সে যান, তাই না? আর যারা অনিচ্ছাকৃত খেলাপি তাদের জন্য আপনি বিভিন্ন ধরনের মেজার্স নেন, তাইলে তারা আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবে, তাই না? তবে এই মেজার্সগুলো নেওয়ার ব্যাপারে আমি যেটা বলছি যে আরো বিভিন্ন ধরনের পদক্ষেপ থাকতে পারে। বিশেষ সুবিধায় ঋণ পুনঃতফসিলের বিষয়ে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে আবার একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কলকাতার আলোচিত আরজি কর হাসপাতালে মেডিকেল শিক্ষার্থী ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার 5 মাস 11 দিনের মাথায় সোমবার এই সাজা ঘোষণা করেন শিয়ালদা আদালত। ফাঁসির দণ্ড না দেওয়ায় ক্ষুব্ধ বিবাদী পক্ষের আইনজীবীরা। আদালতের রায় অনুযায়ী সঞ্জয় রায়কে যতদিন সে বেঁচে থাকবেন ততদিন তাকে কারাগারে থাকতে হবে। পাশাপাশি 17 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। Medical College. এবার জানাবো খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া লিটনের ব্যাটে আবারও ঝড়। তার 48 বলে 70 রানের ইনিংসে সিলেট স্ট্রাইকার্সকে 6 রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। আর তাতে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজধানীর দলটি। ঢাকার এই জয়ে কাগজে কলমে এখনও টিকে আছে সবগুলো দলের প্লে অফ খেলার সম্ভাবনা। চট্টগ্রামে যেখানে লিটন দাসকে দুর্ধ্বনি শুনতে হয়েছিল, সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবার লিটনের ব্যাটে ঝড়। তার 48 বলে 70 রানের বিস্ফোরক ইনিংসে জয়ের ধারায় ফিরল মেগা স্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। লিটনের ম্যাচ সেরা ইনিংসে চায়ের রাজধানী সিলেট হেরেছে 6 রানে। টস জিতে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে তানজিদ তামিমের উইকেট হারিয়ে 53 রান তোলে ঢাকা। 16 বলে 22 রান আসে জুনিয়র তামিমের ব্যাট থেকে। এরপর দ্রুত 3 উইকেট হারানো ঢাকার হাল ধরেন লিটন ও সাব্বির। 48 রান আসে এই দুজনের ব্যাট থেকে। শেষ দিকে অধিনায়ক থিসারা পেরেরা 17 বলে 37 রানের ক্যামিওতে 196 রানের পুঁজি পায় রাজধানীর দলটি। জবাবে রনি তালুকদারের 44 বলে 68, জাকের আলী 13 বলে 28 রানের ইনিংসে জয়ের আশা জাগিয়েছিল সিলেট। শেষ দিকে অধিনায়ক আরিফুল হক 13 বলে 29 রানের ক্যামিও ইনিংস খেলে চেষ্টাও করেছিলেন, কিন্তু এরপরও হার এড়াতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। ঢাকার হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন থিসারা পেরেরা ও মুস্তাফিজুর রহমান। এই জয়ে কাগজে কলমে এখনও টিকে আছে সব দলের প্লে অফে খেলার সম্ভাবনা। শুভদেবনাথ, নিউজ 24।
বিপিএলে অবশেষে ঘরের মাটিতে জয়ের দেখা পেয়েছে চিটাগং কিংস। দুর্বার রাজশাহীকে এদিন তারা হারিয়েছে 111 রানের বিশাল ব্যবধানে। 8 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে চট্টলার দলটি। সাগরিকায় টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিকদের ইনিংস থামে 8 উইকেটে 191 রান। দলের পক্ষে সর্বোচ্চ 56 রানের ইনিংস খেলেন নাইম ইসলাম। এছাড়াও গ্রাম ক্লার্ক 45 ও ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে 32 রান। তাসকিন ও মোহর শেখ নেন 2টি করে উইকেট। জবাবে চিটাগংয়ের আঁটো বোলিংয়ে রাজশাহীর ইনিংস থামে মাত্র 80 রানে। রাজশাহীর হয়ে সর্বোচ্চ 21 রানের ইনিংস খেলেন বিজয়। ম্যাচ সেরা নাইম ইসলাম বল হাতে নেন 2 উইকেট। শরীফুলও দখল করেন প্রতিপক্ষের 2 উইকেট। গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন ও গ্রুপ পর্বে শীর্ষে থাকায় রংপুরবাসীর সাথে আনন্দ ভাগাভাগি করতে রংপুর এসেছে রংপুর রাইডার্সের পুরো টিম। তাদের দেখতে লাখো দর্শকের সমাগম ঘটে স্টেডিয়ামে। পরে রংপুর রাইডার্সের লোগো সম্বলিত ট্রাকে করে নগরীর মূল সড়ক প্রদক্ষিণ করে তারা। রংপুর প্রতিনিধি রেজাউল করিম মানিকের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গ্লোবাল সুপার লিগ জয়ের পর বিপিএলে গ্রুপ পর্বে শীর্ষে রংপুর রাইডার্স। সে দলের ক্রিকেটাররা এবার নিজ শহর রংপুরে, যাদের আগমনে উত্তরের ক্রিকেট প্রেমীদের মাঝে উৎসাহ উদ্দীপনা। পুরো রংপুরবাসী এতগুলো প্লেয়ারকে কাছ থেকে দেখবে, এটা আসলে বিশাল ব্যাপার। সবাইকে আমরা এক নজর দেখতে পারবো, তো আমাদের এই আবেগটা আমরা ধরে রাখতে না পেরে এখানে চলে আসছি। দুপুরে হেলিকপ্টার যোগে রংপুর স্টেডিয়ামে আসেন অধিনায়ক নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, সাইফুদ্দিন, নাহিদ রানা সহ দেশি বিদেশি ক্রিকেটাররা। এ সময় দর্শকদের ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করেন তারা। রংপুরের জনপ্রিয়তা এবং ফ্যান বেস অনেক অন্য টিমের তুলনায় অনেক এগিয়ে আছে, তো এটা আসলে দেখে বুঝতে পেরেছি। আমি আশা করব যে আজকে যে বিপিএল টিমটা এসেছেন এইটার উসিলায় হয়তোবা নেক্সট খুব তাড়াতাড়ি রংপুর ডিভিশনে হয়তো আমাদের বিপিএল এর খেলা হবে, এটাই আমি আশা করব। রংপুরের ক্রিকেট প্রেমীদের জন্য একটি হোম গ্রাউন্ড ও খেলোয়াড় তৈরিতে উদ্যোগ নেওয়ার কথা জানান রংপুর রাইডার্সের এই কর্মকর্তা। আজকে রংপুরের খালি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ভালো হলে হবে না, রংপুর রাইডার্স যত ভালো মানেরই ক্রিকেট খেলুক না কেন, আমাদের সবচেয়ে বড় চেষ্টা থাকা উচিত যে রংপুর থেকে আরো বড় বড় প্লেয়ার হয়ে আসা উচিত। অধিনায়ক নুরুল হাসান সোহানের আশা জিএসএল এর মতো বিপিএলও চ্যাম্পিয়ন হবে রংপুর রাইডার্স। সেই সাথে রংপুরে খেলোয়াড় তৈরিতে বিসিবির প্রতি আহ্বান জানান রাইডার্স ক্যাপ্টেন। নেক্সট যে ম্যাচগুলো আছে অবশ্যই আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই তাদের এই ফিলটা করবে, এবং অ্যাট দ্য সেম টাইম অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম ওনার সাফন সোবান ভাইকে এবং ইস্তিয়াক ভাইকে, যে আমাদের এখানে আসার জন্য এই সুযোগটা করে দিয়েছে। সবশেষ 2017 সালে বিপিএলে শিরোপা জয়ের পর রংপুরের মাটিতে পা রাখে দলের ক্রিকেটাররা। দীর্ঘ 7 বছর পর আবারও রংপুর রাইডার্সের আগমন ঘিরে উত্তরাঞ্চলের ক্রিকেট প্রেমীদের মধ্যে এখন আনন্দের জোয়ার। স্পোর্টস ডেস্ক, নিউজ 24। মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এর চ্যাম্পিয়ন হলো সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল নিউজ 24। 18 জানুয়ারি শনিবার গুলশান 2 অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলাদেশ প্রতিদিনকে 2-1-এ হারিয়ে শিরোপা জয় করে। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন নিউজ 24-এর 2 খেলোয়াড় নূরে আলম সিদ্দিকী এবং ফাইয়াজের হাতে ট্রফি তুলে দেন মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো এর সভাপতি অঞ্জন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু সহ স্কয়ার গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।